শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে পিছিয়ে নৃগোষ্ঠী। এগিয়ে নিতে বাজেটে টেকসই ও কাঠামোগত বরাদ্দের পরামর্শ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ। যান্ত্রিক ত্রুটির গ্যারাকলে হবিগঞ্জের শাহজি বাজোয়ার বিদ্যুৎ কেন্দ্র। বাণিজ্যিক উৎপাদনে যেতে না পারায় গুনছে লোকসান। ব্যর্থতা খতিয়ে দেখছে পিডিবি। নিজ উদ্যোগে চালুর আশ্বাস। হাওড়ের কৃষককে বৃষ্টি ও পাহাড়ি ঢলের ক্ষতি থেকে রক্ষায় নতুন ধানের জাত উদ্ভাবন। 2 মাস আগেই ঘরে উঠবে ব্রি 118। আগামী মৌসুমে চাষির কাছে বীজ পৌঁছে দিতে চায় বিএডিসি। অনুকূল আবহাওয়ায় মৌলভীবাজারে চায়ের বাম্পার ফলনের আশা। হাসি ফিরেছে 93টি বাগানের শ্রমিকের মুখে। গুণগত মান ও উৎপাদন বাড়াতে সহায়তা দিচ্ছে বাংলাদেশ চা বোর্ড। এবং 7 বছর পর আবারও দেখা মিলেছে মাংস খেকোয় স্ক্রু ওয়ার্ম পরজীবীর। যুক্তরাষ্ট্রে বাছুরের শরীরে শনাক্ত। সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ। গবাদি পশু আমদানিতে নিষেধাজ্ঞা কানাডার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। শুরুতেই রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় প্রসঙ্গ। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় আজ। আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়েছে। আসামির সর্বোচ্চ সাজার আশা পরিবার ও রাষ্ট্রপক্ষের। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রামিসা হত্যা মামলাতে এজলাসে রায় পড়ে শোনাচ্ছেন বিচারক। কিছুক্ষণ আগেই 2 আসামিকে আদালতে আনা হয়েছে এবং আদালত এইমাত্রই সেই রায় পড়ে শোনাচ্ছেন। আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে কিছুক্ষণ আগে আসামি রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও আদালতে আসেন এবং রামিসার পরিবারও সবাই রায় শোনার জন্য আদালতে আসেন। তো রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এখন পর্যন্ত আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে তারা প্রত্যাশা করছেন যে তারা সর্বোচ্চ সাজারই প্রত্যাশা তারা করছেন। তো এখানে এখন পর্যন্ত এই মামলাতে যা কিছু পাওয়া গিয়েছে বিচারক সেই বিষয়গুলি এখন পড়ে শোনাচ্ছেন। এর পরবর্তীতে তিনি তার রায় ঘোষণা করবেন। তিনি আগে জানিয়েছেন যে তিনি সংক্ষিপ্ত রায় তার আজকের পর্যবেক্ষণ এবং তার রায় তিনি জানাবেন। তো গেল 19 ধর্ষণের পর হত্যার যে ঘটনা ঘটে সেই ঘটনায় আমরা দেখেছি যে নজিরবিহীনভাবে মাত্র 5 কর্মদিবসেই এই মামলা রায়ের দিকে চলে আসে এবং এই মামলার বিচার সাক্ষ্য গ্রহণেই সবার সাক্ষ্য সম্পন্ন হয়। তো এখন পর্যন্ত এই মামলার রায়ের বিষয় ছিল আমার কাছে সর্বশেষ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। সে বিষয়ে সবশেষ খবর জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। এবার বাজেটের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। এটি চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন। 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। আজ বেলা 3টায় শুরু হবে অধিবেশন কতদিন চলবে তা আজ অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে। প্রতি বছরই জাতীয় বাজেটে থাকে উন্নয়নের বিশাল একটি অংশ, কিন্তু বাস্তবে যার প্রভাব পড়ে না ময়মনসিংহ অঞ্চলের নৃগোষ্ঠীদের জীবন পরিবর্তনে। নতুন সরকারের প্রথম বাজেট ঘিরে তাই প্রান্তিক জনগোষ্ঠীর চোখে এখন একরাশ স্বপ্ন আর প্রত্যাশা। টেকসই ও কাঠামোগত বরাদ্দের মাধ্যমে নৃগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের নীতিগত পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন গবেষকরা। ওবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন গগন পণ্ডিত। মেঘালয়ের কুলঘেঁষা ময়মনসিংহের পাহাড়ি জনপদ, ঐতিহ্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির এক উর্বর ভূমি। বিভাগের 4 জেলার পাহাড় সমতলে যুগ যুগ ধরে গারো, হাজং, কোচ, বর্মন, ডালু সহ বিভিন্ন নৃগোষ্ঠীর বাস। তবে প্রকৃতির এই নান্দনিকতার সমান্তরালে নাগরিক অধিকারের প্রশ্নে তাদের জীবনে অবহেলা আর বঞ্চনা এখনো কাটেনি।
ভূমি জটিলতা, সুপেয় পানির তীব্র সংকট, নাজুক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যের অনগ্রসরতার পাশাপাশি মজুরি বৈষম্যও এসব মানুষের নিত্যসঙ্গী। এছাড়া স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের অভাবে বাধ্য হয়ে হাজারো তরুণ সস্তা শ্রমে যোগ দিচ্ছে দেশের নানা প্রান্তের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে। 50-60 বছর ধরে আমরা এখানে অবস্থান করতেছি, বসবাস করতেছি, কিন্তু এটা আমরা নিজস্ব করে নিতে পারতেছি না, খারিজ করে নিতে পারতেছি না, কারণ আমাদের নামে বিআরএস রেকর্ড নেই। আমরা যে ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশের নাগরিক হিসেবে পাওয়ার কথা, সেই ধরনের কোনো ধরনের সুযোগ সুবিধা আমরা আসলে পাই না। শিক্ষার জন্য আমাদের বাচ্চাদের প্রাইমারি স্কুল দূরে, অসুস্থতা হলে আমরা হসপিটালে যেতে সরকারি উপজেলা হসপিটাল অনেক দূরে পড়ে যায়। জীবনের আর কষ্ট কবে শেষ হবে? এলাকাতে কোনো নাই আর কি না, কর্মসংস্থা নাই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে অনেক শিক্ষিত লোক ছেলে মেয়েগুলো আছে, যে যার যোগ্যতা ওই হিসাবে চাকরিগুলো দিলে আমরা আমাদের জাতি হয়তো একটু অগ্রসর হতে পারতাম। এই অবস্থায় সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান নির্ণয়ে বিশেষ শুমারি ও সুরক্ষার কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি উন্নয়ন কর্মীদের। সেই সঙ্গে জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি, সমতলের আদিবাসীদের জন্য নতুন মন্ত্রণালয় গঠন ও জীবনমান উন্নয়নে বিশেষ প্রণোদনার দাবি নৃগোষ্ঠী নেতাদের। এখন সরকারি যে বাজেট বরাদ্দ, এটা তো আর আসলে আমাদেরকে নিয়ে করা হয় না। আমরা জানিও না আমাদের জন্য কতটুকু বরাদ্দ থাকে। তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতে হয়, উন্নয়ন পরিকল্পনা করতে হয়। তাহলে বোধহয় একটু অন্যভাবে অন্য মন্ত্রণালয়ে থাকলে পরে বিষয়গুলো আর একটু সুবিধা হবে, মনোযোগ দেওয়া যাবে একটু বেশি করে। বর্তমান যে পরিকল্পনা সরকারের, যে রেইনবো নেশন করা, সেখানে তাদেরকে সম্পৃক্ত করতে হলে তাদের সংস্কৃতি সুরক্ষার জন্য শিক্ষা ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে তারপরে কমিউনিটি সেন্টার থেকে শুরু করে এই বিষয়গুলি অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনায় করা দরকার। গবেষকদের মতে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করে টেকসই উন্নয়ন নিশ্চিতে কার্যকর পরিবর্তন আনা প্রয়োজন। বাজেটের বরাদ্দ যেতে হবে কাঠামোগত। সেই কাঠামোগত যদি শিক্ষার ক্ষেত্রে হয়, যে শিক্ষায় তারা বঞ্চিত হচ্ছেন, অবশ্যই বাজেটে তাদের জন্য শিক্ষার ক্ষেত্রে স্পেশাল অ্যালোকেশন দেবে। সেটা যদি চিকিৎসার জন্য হয় তাই। কীভাবে তাদের ভূমি অধিকার নিশ্চিত করা যায়, কারণ হলো সেখানে তারা যে আইনের আশ্রয় নেবেন, সেখানে কি আইনি সহায়তা দেওয়া যায় কিনা, এই বিষয়গুলি কিন্তু সত্যিকার অর্থে আলোচনায় আসা দরকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা 2022-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহ বিভাগে মোট 1,31,447 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার PTERC চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হক। মোহাম্মদ মাজেদুল হক, আপনাকে এসময় বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। বাজেট আসছে 11 জুন। বাজেটকে সামনে রেখে কিন্তু অনেক দাবি দেওয়া থাকে, প্রত্যাশা থাকে, স্বপ্ন থাকে। এবছরও দেখতে পাচ্ছি আমরা সর্বশেষ আমাদের সহকর্মী প্রতিবেদনে যেমন দেখলাম নৃগোষ্ঠীদের প্রত্যাশার কথা। আপনার কি মনে হয় এই মুহূর্তে তাদের জন্য যে বরাদ্দ আছে তা কতটা যথেষ্ট? বাজেট সামনে রেখে তাদের জন্য কি ভাবা উচিত সরকারের? জি, দেখেন যে সরকারের এবারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা হচ্ছে মহাপরিকল্পনা। সেই মহাপরিকল্পনা কাদেরকে নিয়ে? সেটা হচ্ছে যে আপনার খেটে খাওয়া মানুষ, সে নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী মানুষ এবং যারা দরিদ্র হয়ে পড়েছে, তাদেরকে নিয়েই কিন্তু সরকারের একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এবং এটার জন্য যেটা সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে এবার 1,45,000 কোটি টাকা তারা নির্ধারণ করেছে। এখন কথা হলো যে দেখেন যে নৃগোষ্ঠীর কথা আসলো, এখন সমতলে যারা আছে, নৃগোষ্ঠীতে এখন পাহাড়ও আছে, সেখানে তারা শিক্ষার অধিকার নিয়ে তারা কথা বলে, তারা রাজনৈতিক অধিকার নিয়ে তারা কথা বলে, তারা অর্থনৈতিক অধিকার নিয়ে তারা কথা বলে। এই কথাগুলো কিন্তু, এই অধিকারগুলো কিন্তু তারা নৃগোষ্ঠীর ভিতরে কিন্তু এই জাতিগোষ্ঠীর ভিতরে কিন্তু আপনার দশকের পর দশক কিন্তু এটা চলমান রয়েছে। কিন্তু আজকে সেখানে দেখা যাচ্ছে যে শিক্ষাই বৈষম্য, সেখানে স্বাস্থ্যই বৈষম্য, সেখানে চিকিৎসা বৈষম্য। তাহলে সব ধরনের বৈষম্যের ভিতর দিয়ে কিন্তু এই নৃগোষ্ঠী মানে জনগোষ্ঠী কিন্তু জীবনযাপন করছে, দিন যাপন করছে। এখন কথা হলো যে দেখেন যে নৃগোষ্ঠীদের জন্য যে বাজেট বরাদ্দ রাখাটা বেশি করে বরাদ্দ রাখা দরকার। আজকে কেন বঞ্চিত হলো? কারণ বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় তো আপনি বৈষম্য করেছেন 13 ধরনের প্রাথমিক শিক্ষা। এখন ঢাকা শহরে তো আপনার 14 ধরনের প্রাথমিক শিক্ষা চলমান। সুতরাং নৃগোষ্ঠীরা যে শিক্ষা পাচ্ছে, ওই শিক্ষা তো আপনার গুণগত মান শিক্ষা তারা পাচ্ছে না। হ্যাঁ, এবং তারা তো স্বাস্থ্য সাপোর্ট পায় না, এবং তাদের যে শিক্ষা প্রদান করা হচ্ছে সেই শিক্ষা দিয়ে তারা কিন্তু অগ্রসর হতে পারছে না, তারা অনগ্রসর থেকে যাচ্ছে। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে তাদের জন্য যে বাজেট বরাদ্দ দেওয়া হয়,
বা তাদের জন্য যে প্রশাসন থেকে যে সাপোর্ট দেওয়া দরকার, ডিস্ট্রিক্ট কমিশনার থেকে যে সাপোর্ট দেওয়া দরকার, জেলা পর্যায় থেকে যে সাপোর্ট দেওয়া দরকার, এই ধরনের সাপোর্টটা আসলে এক্সিকিউট করা হচ্ছে কিনা। আরেকটা কথা হলো যে দেখেন যে আপনি নৃগোষ্ঠীর কথা বলছেন, কিন্তু খুব দুঃখজনক একটা বিষয়, বাজেটে কিন্তু নৃগোষ্ঠীর অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আপনার 650 টাকা করে। এখন বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় 650 টাকা যদি অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আপনি বরাদ্দ রাখেন, তাহলে কি তাদের জীবনমান নিশ্চিত হবে? বরাদ্দটা সঠিকভাবে বন্টন হচ্ছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন সেটা থেকে তো যায়। একটা চ্যালেঞ্জ যুগে যুগে আছেই। কারণ হচ্ছে যে যখন আপনার সামাজিক নিরাপত্তা কৌশলপত্র 2015 সালে তৈরি করা হলো, প্রণয়ন করা হলো, তখন কিন্তু বারবার বলা হয়েছিল যে রাজনীতির ঊর্ধ্বে দলীয় স্বার্থকে বিবেচনা না করে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে উপকারভোগী তাদেরকে আমরা নির্বাচন করব। এটা তো আপনার যুগে যুগে বা দশকের পর দশক এটা একটা দুর্বলতা রয়েছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে নৃগোষ্ঠীদেরকে সামনের দিকে অগ্রসর হওয়ানোর জন্য আপনার শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। কারণ তারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে, তারা কিন্তু সামাজিক নিরাপত্তা থেকে বিভিন্ন কর্মসূচি থেকে বঞ্চিত হচ্ছে। এবং এতে করে যেটা দেখা যাচ্ছে যে নৃগোষ্ঠীর যে জনসংখ্যা ময়মনসিংহ অঞ্চলে যেটা আছে সেটা হচ্ছে 1 লাখের কাছাকাছি বা 1 লাখের উপরে আছে। এবং শুধু তো আদিবাসী তো শুধু ওই অঞ্চলে না, আদিবাসীতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও আদিবাসী আছে, তাই না? সুতরাং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে 3টা আপনার পাহাড়ি জেলায় 20 লাখের কাছাকাছি লোকজন বাস করছে। সুতরাং সেখানেও কিন্তু দারিদ্র্যের হার অনেক বেশি। সব থেকে বড় বিষয় যে নৃগোষ্ঠীর ভিতরে দারিদ্র্যের হারটা অনেক বেশি। কারণ সমতলে যারা আছে মানে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য কর্মসংস্থান তৈরির জায়গাটাতে তাদেরকে কিভাবে জোর দিতে এখন পারে? আপনি ময়মনসিংহের কথা বলছেন, তাহলে ময়মনসিংহ অঞ্চলে আমি শিল্পায়নের একটা ব্যবস্থা করি। আমি তাদেরকে দীর্ঘদিন ধরে ক্যাশ সাপোর্টটা না দিয়ে, তাদেরকে অলস না করে আমি তাদেরকে অর্থনীতির সাথে আমি সম্পৃক্ত করি। যদি আমি ইন্টিগ্রেশন করতে পারি তাহলে রাষ্ট্র উপকৃত হবে, অর্থনীতি উপকৃত হবে এবং তাদের জীবনমানও নিশ্চিত হবে এবং তাদের আয়ের পরিমাণও বাড়বে। সুতরাং নৃগোষ্ঠীদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এটা তো তারা আমাদের বাংলাদেশের ভৌগোলিক সীমানার ভিতরেই তারা বাস করছে। সুতরাং তাদেরকে তো আমরা ইগনোর করতে পারি না। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে তাদের জীবনমান নিশ্চিত হোক, তাদের স্বাস্থ্যসেবা হোক, তাদের শিক্ষার মান উন্নয়ন হোক, এই বিষয়গুলোকে বাজেটে গুরুত্ব দিতে হবে। এবং আমরা প্রতি বছর যে বাজেটটা যদি যে বরাদ্দ আসে সেই বরাদ্দের যে বাস্তবায়নের হারটা যেন ভালো থাকে, স্বচ্ছতা থাকে, তাহলে আমার কাছে মনে হচ্ছে তাদের অধিকারের জায়গাটা তারা খুঁজে পাবে। আরো একটি দাবি দাও আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের সহকর্মীদের প্রতিবেদনে, তারা তুলে ধরেছে যে সমতলের আদিবাসীদের জন্য আলাদা কোনো মন্ত্রণালয় কিংবা কর্তৃপক্ষ তৈরি করা যায় কিনা, এটা কতটা বাস্তবসম্মত? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন আমার কাছে। আপনার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আছে না, সেই মন্ত্রণালয় আপনার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আছে, সেখানে আঞ্চলিক পরিষদ আছে, আপনার জেলা পরিষদ আছে, সেখানে গবেষণা কেন্দ্র আছে। এটা কিন্তু আপনার করা যায়, এটা কিন্তু আপনার হয়তো পরিচালন ব্যয় বাড়বে। আমার কাছে মনে হচ্ছে যে পরিচালন ব্যয়টা এই মুহূর্তে না বাড়িয়ে আপনার যদি ময়মনসিংহ অঞ্চলেরকে আমি চিন্তা করি, এটা বেশি জনসংখ্যা না, সুতরাং পরিচালন ব্যয়টা না বাড়িয়ে সরকারের একটা মন্ত্রণালয় মিনিস্ট্রি করতে কিন্তু আমার পরিচালন ব্যয় বাড়বে। এই মুহূর্তে মানে অর্থনৈতিক বাস্তবতায় এই মুহূর্তে পরিচালন ব্যয় বাড়ানোর সরকারের সক্ষমতা অনেক কম, ঠিক আছে? সুতরাং আমার কাছে মনে হচ্ছে পরিচালন এটা ভবিষ্যতে করা যেতে পারে এই মন্ত্রণালয়। এটা এখন হচ্ছে যে আপনার এখন ময়মনসিংহ জেলা পরিষদ থেকেই হোক, আপনার ডিস্ট্রিক্ট কমিশন অফিস থেকে হোক, সেখান থেকে আপনাকে সাপোর্ট দেওয়া যেতে পারে। কারণ সরকারের পরিচালন ব্যয় এই মুহূর্তে বাড়ানো দরকার নেই, এই ব্যয়টা আমরা তাদের পিছনে ব্যয় করি। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে পরিচালন ব্যয় না বাড়িয়ে এই ব্যয়টা এই টাকাটা তাদের পিছনে যদি আমি ব্যয় করি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে তাদের জীবনমান উন্নত হওয়ার একটা পসিবিলিটি আছে। আরেকটা হচ্ছে দারিদ্র্যের হার কিন্তু নৃগোষ্ঠীর ভিতরে বেশি, জনগোষ্ঠীর ভিতরে বেশি। আপনার নর্মাল জনগণের ভিতরে যখন 18% বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল, তখন যদি আমি বলি পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলে যে আদিবাসী যারা আছে তাদের ভিতরে দারিদ্র্যের হার ছিল তখন 48%। সুতরাং নৃগোষ্ঠীর ভিতরে পার্বত্য চট্টগ্রামে যারা বাস করছে তাদের ভিতরে দারিদ্র্যের হার কিন্তু অনেক বেশি। সেখানে তাদের কাছে কিছু সম্পদও আছে, কিন্তু সম্ভাবনা আছে, সম্পদও আছে তাদের কাছে, কিন্তু তাদের আপনার ক্যাপাসিটি নাই। সুতরাং এই ক্যাপাসিটি বাড়ানোর জন্য আপনাকে কলাকৌশল জানার জন্য, সম্পদকে মানে বেস্ট ইউটিলাইজেশন করার জন্য আপনার শিক্ষার দরকার। শিক্ষার গুণগত মান যদি আপনি নিশ্চিত করতে না পারেন, সেক্ষেত্রে সরকারের বাজেট সামনে রেখে কি পদক্ষেপ নেওয়া বেশি জরুরি, শিক্ষাকে বেশি প্রাধান্য দিতে হবে? সেটা হচ্ছে যে তাদের জন্য
তাদের যে ছেলে মেয়ে আছে তাদের ছেলে মেয়েকে একটা গুণগত শিক্ষা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে সরকারকে। এবং আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষা যে বৈষম্য চলছে বাংলাদেশে, এই বৈষম্যটাকে নিরসন করতে হবে। সবার জন্য সর্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। এটা যদি করা সম্ভব, সবাই একই সিলেবাস পড়বে, সবাই শিক্ষকের মানও ভালো হতে হবে, শিক্ষা দেওয়ার মানও ভালো হতে হবে। তাহলে দেখবেন যে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকেও চাকরি পাচ্ছে, তারাও আপনার দেশ বিদেশে চাকরির জন্য যাচ্ছে, তারাও স্কলারশিপ পাবে। যারা সমতলে আছে বা বাঙালিদের ভিতরেও হচ্ছে যে মানে সমান ধরনের কম্পিটিশন থাকতে হবে। সে তারা মানে তাদের দক্ষতা কিভাবে হারালো, শিক্ষায় তাদেরকে পিছিয়ে ফেলেছে। তারা বরাবরই দেখা যায় ভাষাগত দিক থেকে হোক বা এরকম কিছু দাবি থাকে যে ভাষাগত দিক থেকেও তারা নিজেদেরকে কিছুটা গুটিয়ে রাখে যখন বিশ্ববিদ্যালয়ে আসে বা কর্মক্ষেত্রে আসে, তাদের ভাষাও যুক্ত করার একটি দাবি থাকে। ভাষাগত বিষয় তো নিগোষ্ঠীর ভিতরে আপনার দশকের পর দশক ধরে তারা আন্দোলন করছে। অনেকে দেখা যাচ্ছে তাদের নিজেদের ভাষায় প্রাথমিক শিক্ষাটা সম্পূর্ণ করতে চায়, সেটা হতে পারে। কিন্তু আপনার সর্বজনীন যেটা করলে হবে সেটা বাংলা, ইংরেজি, ধর্ম, সেটা তো আপনার এটা সর্বজনীন করা যেতে পারে। সুতরাং তারা হয়তো তাদের ভাষার একটা বিষয় পড়লো। আমার কথা মনে হচ্ছে যে বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে বৈশিষ্ট্য, এই কালচারের সাথে মেশানোর জন্য আপনার সরকারকে এবং রাষ্ট্রকে সবকিছুই তাদেরকে সাপোর্ট দিতে হবে। এবং সেটা বাজেটের মাধ্যম দিয়ে, বাজেটে যে বরাদ্দ হচ্ছে সেই বরাদ্দটার জন্য আপনার ট্রান্সপারেন্সি থাকে, বাস্তবায়নের হারও যেন বেশি থাকে। এই বাজেটেই সেই বিষয়টি তুলে ধরতে এই বাজেট থেকেই এটা শুরু হবে। সেই প্রত্যাশা আমরাও করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম আসন্ন বাজেট নিয়ে, বাজেটের নৃগোষ্ঠীদের কিভাবে সহায়তা করা যায় সেই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার PTERC চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হক। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। আবারও শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় প্রসঙ্গ। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় পড়া চলছে। আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়েছে। আসামির সর্বোচ্চ সাজার আশা পরিবার ও রাষ্ট্রপক্ষের। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। হত্যাকাণ্ডের ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। যেই হত্যাকাণ্ডের নারকীয়তায় হতবিহ্বল হয়েছিলাম আমরা সবাই, সেই হত্যাকাণ্ড, রামিসা হত্যাকাণ্ডের সেই ঘটনায় আজ রায় দেওয়া হবে এবং আজ সেই রায় ঘোষণার এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা মহানগর দায়রা জজ কোর্টে। এবং শিশু রামিসা ধর্ষণের যে মূল আসামি সোহেল রানা এবং তার সহযোগী তার স্ত্রী স্বপ্নাকে কিছুক্ষণ আগেই এজলাসে তোলা হয়েছে। সকালে তাদেরকে আদালতে নিয়ে আসা হয় এবং তাদেরকে হাজতে রাখা হয়েছিল। আলোচিত এবং চাঞ্চল্যকর এই রায়কে কেন্দ্র করে ঢাকার নিম্ন আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে। এবং একই সঙ্গে এই যে আদালত চত্বরটি, যে জায়গায় আসলে পুলিশের অবস্থান করছেন, সেখানে কিন্তু সাংবাদিক বাদে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এখানে এই আদালত সংশ্লিষ্ট ছাড়া কাউকে আসলে ঢুকতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। একই সঙ্গে এই যে শিশু রামিসা ধর্ষণ ও নৃশংস যে হত্যার ঘটনা, এই হত্যার ঘটনায় মাত্র 19 দিনের মাথায় নজিরবিহীন গতিতে মামলাটি বিচারের শেষ পর্যায়ে পৌঁছেছে এবং সেটি কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটি নজিরবিহীন ঘটনা। কারণ এর আগে 20 মে এই মামলা দায়ের করা হয় এবং এর মাত্র 5 দিনের মাথায় 24 মে এই মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান পল্লবী থানার এসআই তিনি আদালতে অভিযোগপত্র চার্জশিট দাখিল করেছিলেন এবং ওই দিনই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সেই অভিযোগপত্রটি গ্রহণ করে মামলার বিচারের জন্য প্রস্তুত বলে মতামত দিয়েছিলেন। এবং সেই একই দিন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন অভিযোগপত্রটি গ্রহণ করেছিলেন। এরপর ঈদুল আজহার ছুটি শুরু হলেও মামলাটির দ্রুত নিষ্পত্তির স্বার্থে বিচারালয়ের বিচারকদের ছুটি বাতিল করেই মামলাটির শুনানির ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তীতে 1 জুন আদালত 2 আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে পরের দিন মামলার বাদীসহ 18 জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন দেওয়া হয়। 2রা জুন মামলার বাদীসহ 16 জন সাক্ষী আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন। আদালত একদিনেই সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ করেছিলেন। সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর 3রা জুন আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করা হয়েছিল। 3রা জুন আত্মপক্ষ সমর্থনের শুনানিতে প্রধান আসামি সোহেল রানা প্রথমে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং অন্যদিকে তার স্ত্রী স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। একই সঙ্গে শুনানি শেষে 4 জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয় এবং তারপর 4 জুন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর এবং আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তারা যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ বিচারক রায় ঘোষণার জন্য আজকের এই দিনটি ধার্য করেছিলেন। এবং এই যে আলোচিত যে হত্যাকাণ্ডের ঘটনাটি, এই আলোচিত হত্যাকাণ্ডের রায়ে আসামিদের মৃত্যুদণ্ড কিন্তু আগেই চেয়েছেন রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের প্রধান আইনজীবী। বিষয়টি খুবই চমকপ্রদ এই কারণেই যে আসামি পক্ষের আইনজীবীও প্রধান আসামি সোহেল রানার যাবজ্জীবন চেয়েছিলেন। তবে আসামি পক্ষের দাবি ছিল যে
মামলার ঘটনায় বা এই যে ঘটনাটি যে নারকীয়তা, সে নারকীয়তা তাই সোহেলকে যিনি সহযোগিতা করেছেন সে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার তাকে 7 বছরের সাজা দেয়া হোক। তবে এক্ষেত্রে আমরা যদি দেখি যে এ ধরনের ঘটনার ক্ষেত্রে বাংলাদেশে যখন আমরা দেখেছি যে ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটেছে বা যে কোনো নারকীয়তার ঘটনা ঘটে এই ধরনের নারকীয়তা, সেক্ষেত্রে একটি মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে, চার্জশিট গঠন করা থেকে যে কোনো প্রক্রিয়া থেকে সেটি বিচারালয়ে আসা পর্যন্ত সেক্ষেত্রে যে বিষয়টি হয় সেটি দীর্ঘ সময় লেগে যায়। তবে যেহেতু এই মামলাটির রায় আজই ঘোষণা হতে পারে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রত্যেকেই এই বিষয়টি প্রত্যাশা করেন যে এই রায়ে যারাই দোষী সাব্যস্ত হবে তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। এবং এই মুহূর্তে আমরা মামলার রায়ের জন্যই মূলত অপেক্ষা করছি। এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ, সে খবর জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়। বাণিজ্যের খবর। প্রতিবছর বোরো মৌসুমে বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সহ হাওর অধ্যুষিত 7 জেলায় পানিতে তলিয়ে নষ্ট হয় হাজার হাজার হেক্টর জমির ধান। এমন ক্ষতি থেকে রক্ষা পেতে আগাম স্বল্প মেয়াদী ধানের জাত উদ্ভাবনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। নৌশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। বোরো ধান ঘরে তোলার আশায় বুক বেঁধে থাকেন হাওর অঞ্চলের কৃষক। তবে সোনালী ফসল ঘরে তোলা নিয়ে প্রতি বছরই তৈরি হয় অনিশ্চয়তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 26 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত টানা 9 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত 2,36,811 জন চাষি। শুধু সুনামগঞ্জেই ক্ষতির পরিমাণ 518 কোটি টাকা। সুনামগঞ্জের পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নষ্ট হয় 49,070 হেক্টর জমির বোরো ধান। আমি 1-2 কাজ জমি কাটাইছি আর বাকি সব পানি তুলে চলে গেছে। এখন এই বছর খুব কষ্ট হইতেছে, ধান তো গেরাইছে, বীজা পানি টানতাছে। সারাটা জমি ডুবরায় পানি তুলে গেছে, আমরা খাটুরা মানুষ হয় না। কৃষি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৃষ্টি পাহাড়ি ঢল শুরুর আগে ঘরে তুলতে না পারায় নষ্ট হয় ফসলের একটি বড় অংশ। আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার হাত থেকে বোরো ধান রক্ষায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন ধান উদ্ভাবন করেছে। এর ফলে হাওর পাড়ের মানুষেরা খুব স্বল্প সময়ের মধ্যে তাদের ফসল ঘরে তুলতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই স্বল্পকালীন বেশ কিছু জাত উদ্ভাবন করেছে। এই জাতগুলো আমার কৃষক ভাইরা যদি চাষ করেন তা আমরা আশা করতে পারি এটা খুব স্বল্প সময়ে ওনারা এটা হারভেস্ট করতে পারবেন। আগামী মৌসুম থেকে নতুন উদ্ভাবিত ব্রি 118 জাতের ধানের বীজ কৃষকের কাছে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। নতুন উদ্ভাবিত ধান কার্তিকের শুরু থেকে রোপণ করা যাবে। ফসল ঘরে তোলা সম্ভব হবে বর্ষার আগেই। এই বৃধান 118 আগাম বপন করা যাবে এবং ঠান্ডার মধ্যেও এটা তার প্রজননকালে যদি ঠান্ডাও পড়ে তাহলেও সেটা চিটা হবে না। আর্লি ম্যাচুরিটি যদি 1 সপ্তাহ আগে হয় তাহলে কিন্তু এই যে জলাবদ্ধতা কিংবা পানির কারণে যেটা নষ্ট হয়ে যায়, এবার ব্যাপক পরিমাণে নষ্ট হয়েছে, এটা থেকে আমাদের কৃষক ভাইরা রক্ষা পাবে। 2017 সালের বন্যায় হাওরে ক্ষতি হয় প্রায় 5,300 কোটি টাকার ধান। 2022 সালে ক্ষতির পরিমাণ ছিল প্রায় 100 কোটি টাকা। আর চলতি মৌসুমে ক্ষতির পরিমাণ প্রায় 1,047 কোটি টাকা, যার মধ্যে শুধু সিলেট অঞ্চলে ক্ষতি হয়েছে প্রায় 700 কোটি টাকা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেখছেন এ সময়ের বাণিজ্য। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। সরাসরি যাচ্ছি সেখানে। এইসব বিষয়গুলি সম্পর্কে উদাসীন থাকলে কর্মে সাফল্য অর্জন বোধহয় অসম্ভব হতে পারে। এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে।
গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত উৎকর্ষতার এই সময়ে শিক্ষা কারিকুলামে পরিমার্জন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি আসার কথা। বাস্তবতা উপলব্ধি করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমকে সময় উপযোগী, আধুনিক এবং বাস্তবমুখী করার কার্যকর পদক্ষেপ নিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত দক্ষতা ভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আজকের এই অনুষ্ঠান তারই বাস্তব প্রতিফলন বলে মনে করি আমি। শিক্ষা শুধু ব্যক্তির পরিবর্তনের জন্যই নয়, বরং বর্তমানে প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বিশ্বমানের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরিরও প্রধান নিয়ামক। ফলে উচ্চ শিক্ষা ব্যবস্থাকে আরও প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী করতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ বাধ্যতামূলক করা সম্ভবত এখন সময়ের দাবি। সম্মানিত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ, অস্বীকার করার নিশ্চয়ই উপায় নেই, প্রযুক্তিগত উৎকর্ষতার এই চলমান সময় শিক্ষা ব্যবস্থার আধুনিকরণ অত্যন্ত জরুরি। তবে এটিও মনে রাখা প্রয়োজন, আমি যেই কথাটি সব সময় বলার চেষ্টা করি সব জায়গায়, বিশেষ করে আজকে আমাদের সামনে যে ভবিষ্যৎ বাংলাদেশ বসে আছে তাদেরকে যখন পাই এই বিষয়টি আমি চেষ্টা করি উল্লেখ করতে। সেটি কি? একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই। আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভরতা, দক্ষতা এবং মডার্নাইজেশনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা এবং মানবিক স্বাস্থ্যের উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ সংরক্ষণ, এই সব বিষয়গুলোর প্রতি আরও অধিক গুরুত্ব দেবেন, যত্নশীল থাকবেন। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, উচ্চশিক্ষা গ্রহণ করে প্রতি বছর বিশ্ববিদ্যালয়গুলো থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী বের হয়। উচ্চশিক্ষা নিয়েও শিক্ষিত শিক্ষার্থীদের অনেককে বেকার থাকতে হয় দুঃখজনকভাবে। এর কারণ হিসেবে অনেকেই মনে করেন সর্বোচ্চ একাডেমিক সার্টিফিকেট অর্জন করলেও ব্যবহারিক, প্রায়োগিক কিংবা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিত মধ্যে বেকারত্বের হার বেশি হওয়ার অন্যতম কারণ। সুতরাং পরিস্থিতি বিবেচনা করে উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার লক্ষ্যে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে চায়। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক স্থাপনের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীগণ একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থী অবস্থাতেই কর্মদক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। ফলে শিক্ষা জীবন শেষে তাকে, যা আমরা প্রত্যাশা করি, হয়তো ইনশাল্লাহ তাকে বেকার থাকতে হবে না। এছাড়াও সরকার ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করারও বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সরকার আশা করে এর ফলে অনেক আগ্রহী তরুণ উদ্যোক্তা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন। শিক্ষার্থী থাকা অবস্থায় বাস্তব কর্মদক্ষতা অর্জনের ফলে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে বরং নিজেই একজন উদ্যোক্তা হিসাবে, এন্টারপ্রেনার হিসাবে আরও কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবেন। সম্মানিত শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, শিক্ষকের জ্ঞান, দক্ষতা, সততা ও অঙ্গীকারের উপরে শিক্ষা ব্যবস্থার সাফল্য অনেকটাই নির্ভর করে। এজন্য শিক্ষক শিক্ষিকাগণ পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সামনে একজন
রোল মডেলও হয়ে উঠবেন। একই সঙ্গে হবেন সমাজ পরিবর্তনের অগ্রদূত এবং পথ প্রদর্শক। আমরা সকলেই যারা শিক্ষা পেশার সাথে জড়িত নই, আমরা সকলেই আপনাদের কাছে এমনটি আশা করি। দেশের তারুণ্য এবং ছাত্র যুব শক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন স্বনির্ভর, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল। দেশের তরুণ সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, নিজেদেরকে যথাযোগ্যভাবে গড়ে তুলতে পারলে তোমরাই হবে আগামী দিনের সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশের নির্মাতা। দেশের তরুণ সমাজের প্রতি আবারও আমি আহ্বান রেখে বলতে চাই, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে তোমাদেরকে। উপস্থিত সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমি বিশ্বাস করি বাংলা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা শিখতে পারলে দেশে বিদেশে কোথাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থানের সমস্যা হবার কথা নয় ইনশাআল্লাহ। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ করতে চায়। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা ও সৃজনশীলতা সর্বোচ্চ গুরুত্ব পাবে। আমরা ধৈর্যের সাথে যদি এগিয়ে যেতে পারি তবে নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা এটি করতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাবিদ এবং শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জাতীয় উন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি একটি সম্মিলিত যাত্রা। এই যাত্রায় বর্তমান সরকার, বিশ্ববিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নাগরিক সমাজ এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর সহ সকলের সহযোগিতা আশা করে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রধানমন্ত্রী বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। আবারও শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা রায়ের প্রসঙ্গ। রায় হয়েছে, আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। সামদানি, আলোচিত রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় কিছুক্ষণ আগেই আদালত রায় দিয়েছেন। এই রায়ে অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে ধর্ষণ এবং হত্যার অভিযোগে আদালত মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছেন। এবং এই ঘটনার পরপরই, এই রায়টি ঘোষণার পরপরই এই গোটা আদালত চত্বরে একটা সমস্বরে চিৎকার এবং আনন্দের একটা আভাস বয়ে গেছে। কারণ কিছুক্ষণ আগেই যে রায়টি ঘোষণা হয়েছে, সেই রায়টি বাংলাদেশের যে বিচারিক আদালতের ইতিহাস রয়েছে, সেই বিচারিক আদালতের ইতিহাসে এই রায়টি একটি মাইল ফলক হয়ে থাকবে বলে এখানে সংশ্লিষ্ট সবাই মনে করছেন। কারণ এর আগে যখন অবজারভেশন দিচ্ছিলেন বিচারক, তখন বিচারক বলছিলেন যে ধর্ষণ শুধু পরিবার নয়, এটি পুরো সমাজের হৃদয়কে ব্যথিত করে। একই সঙ্গে বিচারক তার অবজারভেশনে বলেছিলেন যে স্বপ্না, যার সোহেল রানার স্ত্রী, তিনিও সোহেল রানার মতো একই অপরাধী এবং তাদের শাস্তি হবে তাদের কৃতকর্মের সমান। অর্থাৎ এই যে রায়টি, সেই রায়টি যতটা দ্রুত গতিতে সরকারের এই আইন বিভাগের আইনের পক্ষ থেকে যে রায়টি কার্যকর করার জন্য যে ব্যবস্থাটি নেওয়া হয়েছে, মামলার
শুনানি হওয়ার পর থেকে বা আজ যে দ্রুত গতিতে মাত্র 19 দিনের মাথায় নজিরবিহীনভাবে যেভাবে এই মামলার রায়টি কার্যকর হয়েছে সেটি বাংলাদেশের বিচারিক আদালতের ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকবে বলে এখানে সংশ্লিষ্ট সবাই মনে করছে। এর আগে এই রামিসা ধর্ষণের যে ঘটনাটি, সেই ধর্ষণের ঘটনায় 20 মে মামলা দায়ের করা হয়েছিল এবং তার কিছুদিনের মধ্যে মাত্র 4 থেকে 5 দিনের মধ্যে এই মামলার চার্জশিট দায়ের করা হয়েছিল এবং আজ এই মামলার রায় দেবার জন্য দিন ধার্য করা হয় এবং এই রায়দানের দিন ধার্য করার পরে কিছুক্ষণ আগেই এই মামলার রায় ঘোষণা করেছেন মহানগর দায়রা জজ কোর্ট থেকে এবং সেই রায়ে আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড এবং স্বপ্নারও মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। তবে কিছুক্ষণ আগে এখানে যারা সংশ্লিষ্ট ছিলেন এবং আদালত প্রাঙ্গণেও সাধারণ মানুষ যারা এসেছেন এবং আশেপাশে বিভিন্ন মানুষ যারা এখানে এসেছেন তারা দাবি জানাচ্ছিলেন যে নারকীয়তার ঘটনাটি ঘটেছে সেই নারকীয়তার ঘটনাটিতে যদি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া না হয় তবে সেটি বাংলাদেশের বিচারিক আদালতের ইতিহাসে সেটি একটি অন্যরকম দৃষ্টান্ত হতে পারত। তবে সেক্ষেত্রে এই যে রায়টি, সেই রায়টি ভবিষ্যতে বাংলাদেশের যে কোনো ধরনের এই ধরনের নৃশংসতার ঘটনাকে প্রতিরোধ করতে পারবে বলে এখানে সংশ্লিষ্টরা সবাই মনে করছেন। এর আগে যখন যুক্তিতর্কের জন্য আসামিরা এসেছিলেন তখন 20 মে মামলা দায়ের করার পর ট্রাইব্যুনাল এই মামলাটির রায় বাস্তবায়ন করার জন্য বা এটিকে আসলে এই আজকের এই রায়ের ঘটনার দিন পর্যন্ত নিয়ে আসার জন্য ঈদুল আজহার ছুটি শুরু হলেও এই মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য বিচারালয়ের ছুটি বাতিল করে মামলার শুনানির জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। 1 জুন আদালত এই 2 আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করেছিলেন। একই সঙ্গে পরের দিন মামলার বাদী সহ 18 জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। 2 জুন মামলার বাদী সহ 16 জন সাক্ষী আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছিলেন। আদালত একই দিনে সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ করেছিলেন। সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর 3 জুন আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করা হয়েছিল এবং সেদিনই কিন্তু আসামি সোহেল রানা আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং তবে সেদিন তার স্ত্রী স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। এরপর 4 জুন আবারও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বিচারক দিন ধার্য করেছিলেন এবং তারপর রাষ্ট্রপক্ষের সঙ্গে আইনজীবীদের রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রবিবার এই মামলাটির রায় ঘোষণা করার জন্য দিন ধার্য করা হয় এবং কিছুক্ষণ আগেই এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। তাতে সোহেল রানাকে ধর্ষণের যে রামিসা যে হত্যাকাণ্ডের ঘটনাটি, সেই রামিসার হত্যার আগে রামিসাকে ধর্ষণ করার আলামত বিচারালয়ে প্রমাণিত হয়েছে এবং বিচারক বলেছেন যে এই যে আসামি সোহেল রানা এবং তাকে যিনি সহযোগিতা করেছেন তার স্ত্রী স্বপ্না, দুজনেই সমান অপরাধী এবং তাদের দুইজনকেই সমান শাস্তি দেওয়ার ক্ষেত্রে এবং বিচার বিভাগের দৃষ্টান্ত স্থাপন করার জন্য এবং ধর্ষণকে গোটা সমাজের সমস্যা হিসেবে আদালত অভিহিত করেছে এবং অভিহিত করে এই দুজনকেই মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছেন মহামান্য আদালত। এবং একই সঙ্গে আমরা ধারণা করছি যে কিছুক্ষণ পরেই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এসে আমাদের এখানে ব্রিফ করবেন এবং এই ব্রিফিংয়ে আমরা আসলে মামলার পুরো প্রক্রিয়াটি বা আজকে রায়ে মহামান্য আদালত কি বলেছেন সে বিষয়টি আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এক্ষেত্রে আমরা আরও যদি একটু বলতে চাই, সেক্ষেত্রে এর আগে যখন এই মামলার মোড়টি এই নারকীয়তার ঘটনাটি সামনে চলে আসে, তারপর যখন আসামিকে গ্রেপ্তার করা হয়, তারপর কিন্তু আসামি এই মামলাটির মোড় ঘুরিয়ে দেবার জন্য আরও বিভিন্ন চরিত্রের অবতারণা করতে শুরু করেন। তবে সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের কাছে তার এই মিথ্যা যে যুক্তিতর্কের যে প্রচেষ্টা সেটি কিন্তু ধরাশায়ী হয়। এবং এর আগে আমরা দেখেছি যে আদালতে যখন কিনা আগে শুনানি হয়েছিল সেক্ষেত্রে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছিলেন যে সোহেলের স্ত্রী স্বপ্নার সম্পৃক্ততা সম্পর্কে ধারণা করা হয়েছিল যে তিনি যদি এর সঙ্গে যুক্ত না থাকতেন তবে তিনি বাইরে এসে চিৎকার করতে পারতেন। তবে তিনি যেহেতু সেটি করেনি, সোহেলকে পালিয়ে যাবার জন্য সহায়তা করেছেন, সেক্ষেত্রে নিরপরাধ আসলে কেউই নয়। তবে সেক্ষেত্রে মামলার যিনি রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর যিনি ছিলেন তিনি বলেছিলেন যে সেই দিনের সিসিটিভি ফুটেজ না পাওয়ার ব্যাপারে, যার কারণে এই পল্লবী এলাকায় সিসিটিভি ফুটেজ না থাকার কারণে সেই ক্ষেত্রে আসামির সত্যিকার অর্থের যে গতিবিধি সেটিকে কিন্তু সে সময় ধরা যায়নি বা আসামির গতিবিধিকে সেই সময় শনাক্ত করা যায়নি। এরপরে আসামির পক্ষের আইনজীবী বলেছিলেন যে ঘটনার সময় সোহেল নেশাগ্রস্ত ছিল, সেটিও তারা পরে প্রমাণ পায়নি। এবং একই সঙ্গে আজ যে মামলার রায়টি ঘোষণা করা হলো, সেই মামলার রায়ে এই মুহূর্তে সেই রামিসার ভুক্তভোগী পরিবার এবং সেই রামিসার সঙ্গে
এই বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন সময়ে ধর্ষণের মতো ঘটনার সঙ্গে যারা ভুক্তভোগী হয়েছেন তাদের জন্য এই মামলাটির রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে যখন বা যারা এ ধরনের নারকীয় ঘটনা সংগঠিত করার মনোবাসনা পোষণ করবেন, সেক্ষেত্রে তাদেরকেও আসলে এই বিষয়টি চিন্তা করতে হবে যে বাংলাদেশের বিচারালয়ে এ ধরনের ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে সেটি আসলে একটা দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুততম সময়ে সে শাস্তি বাস্তবায়ন করা যায় সে দৃষ্টান্ত কিন্তু আদালত উপস্থাপন করে দেখালেন। এবং একই সঙ্গে আমরা জানি যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন এবং তাদেরকে এই আশ্বাস দিয়েছিলেন যে বিচারিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার উপরে যেন তারা ভরসা রাখেন, যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু আজ এই বাংলাদেশের এই পল্লবীর রামিসার যে নারকীয় ঘটনা সেই নারকীয় ঘটনার কিন্তু আমরা আজ ফলাফল পেয়ে গেলাম, সেই রায়টি আমরা পেয়ে গেলাম। এবং সেই রায়ের মাধ্যমে এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে উপস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু আগের তুলনায় অনেক বেশি দ্বিগুণ করা হয়েছে এবং সকালবেলা কিছুটা সকাল থেকেই বেশ সতর্কতা নিয়ে রেখেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সকাল থেকেই যখন কিনা আসামি সোহেল রানাকে এখানে এজলাসে নিয়ে আসা হয় এবং এজলাসে নিয়ে আসার পর জেল হাজতে তোলা থেকে শুরু করে আসামি সোহেল রানাকে বের করে নিয়ে আসার সকল প্রক্রিয়াতে সোহেল রানাকে বের করে নিয়ে আসা, সোহেল রানাকে জেল হাজত থেকে এজলাস পর্যন্ত নিয়ে যাবার পুরো প্রক্রিয়াটিতেই কিন্তু এখানে পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি ছিল না এবং সাংবাদিক ছাড়া কাউকে এখানে ঢুকতে দেওয়া হয়নি। তবে এই মামলার ক্ষেত্রে কিছুক্ষণ আগে আমরা এই মাত্র দেখতে পাচ্ছি যে আমাদের পেছনেই এজলাস থেকে শুনানি থেকে বের করে জেল হাজতের দিকে আবারও আসামিদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যানের দিকে নিয়ে আসা হচ্ছে। এই ছিল রামিসা ধর্ষণ হত্যাকাণ্ড সেই ঘটনার মামলার রায় নিয়ে আমাদের কাছে সবশেষ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের রায়ের সবশেষ খবর জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গে দেখছেন এ সময়ের বাণিজ্য। দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প খাত নিয়ে সংবাদ প্রকাশের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়েছে। শনিবার রাজধানী গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের শীর্ষ শিল্প গোষ্ঠী প্রাণ গ্রুপ এই পুরস্কার দিয়েছে। সাংবাদিকদের 3টি বিভাগে দেশের বিভিন্ন গণমাধ্যমের 7 জন সাংবাদিক এই পুরস্কার অর্জন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বাণিজ্য। ইউরোপের প্রথমবারের মতো অনুমোদন পেয়েছে টেসলার স্বচালিত প্রযুক্তির গাড়ি। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের ব্যস্ত সড়কে চলতে দেখা গেছে মার্কিন প্রযুক্তির এই বাহন, যেটি নিজেই নিয়ন্ত্রণ করতে পারে স্টিয়ারিং, ব্রেক ও গতি। এই পদক্ষেপকে বড় অগ্রগতি হিসেবে দেখছেন প্রযুক্তি প্রেমীরা। তবে নিরাপত্তা ঝুঁকি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ব্যবহারকারীরা বলছেন এই অভিজ্ঞতা অবাস্তব হলেও এটি ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক হবে। এই সফটওয়্যার মানুষের চালনার চেয়ে বেশি নিরাপদ হতে পারে। ইউরোপ জুড়ে এই প্রযুক্তি অনুমোদন দেওয়া উচিত বলেও মনে করলেও বিপরীতে বাস্তবতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এই ছিল এ সময়ের বাণিজ্যের। পর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ যশোয়া। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।